সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মনে করি যে তোমাদের আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করা উচিত, কারণ তোমাদের যারা বড় ভাই আছে, অর্থাৎ এই মুহূর্তে যারা ওয়ার্ল্ড 10, তাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে বা হবে, এটাতে কোনো সন্দেহ নাই। তোমাদেরও পরীক্ষা হবে, কিন্তু তোমাদের পরীক্ষা যখন হবে তখন তোমরা যদি বিপাকে পড়তে না চাও, তাহলে এখন থেকেই অল্প অল্প করে হলেও পড়াশোনাটা করে যাও। আমি কথা বলবো না, আমি আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন গদ্য উপস্থাপন করতে চলেছি। সেই গদ্যটা হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। আসলে হায়াত মাহমুদের লেখা এটা, এই প্রবন্ধটা। তা এই প্রবন্ধটার বিষয় হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। আমি হয়তোবা একটি ক্লাসে তোমাদের জন্য এটাকে উপস্থাপন করে পারবো না, আমি পরবর্তী ক্লাসেও আমি এটা উপস্থাপন করব, এটা আমার মনে হচ্ছে। আমি জানি না কি করতে পারবো, কারণ এটা ক্লাসে পড়তে গেলে অন্তত 2-3টা ক্লাস লাগে, যখন 40 মিনিটের ক্লাস হয়। আর এখন অল্প সময়ের মধ্যে ক্লাস, তা আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদেরকে একটু বোঝানো। তাহলে আসো আমরা চলে আসি আমাদের ক্লাসে। সেটা হচ্ছে এখানে কিছু দেখো, কবিতা আছে, হাসির নাটক আছে, শেষের কবিতা, বাংলা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপরে অন্যান্য সাহিত্য আছে, চর্যাপদ আছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাংলা সাহিত্যে আমরা যে বাংলায় কথা বলি, এখানে অনেক অনেক সাহিত্য আছে। তা সাহিত্য আছে, ধরো আমি মনে মনে আমার মন চাইলো আমি একটি কবিতা লিখব, তাহলে আমি একটা অন্ত মিল রেখে আমি 2-5 লাইন লিখে ফেললাম, শেষে সুন্দর করে মিল আছে ধরো, তাহলে কি সেটা একটা কবিতা হয়ে যাবে? না। আমি ইচ্ছা করলেই একটা উপন্যাস লিখে ফেলতে পারবো। আমি লিখলাম, ধরো কিছু একটা কাহিনী লিখলাম, যে হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে ইত্যাদি ইত্যাদি লিখে আমি একটা লিখে ফেললাম, তাহলেই কি সেটা উপন্যাস হয়ে যাবে? না, সেটা উপন্যাস হয়ে যাবে না। আমি একটি নাটক ইচ্ছা করলেই লিখে ফেললাম, সেটা কি নাটক হয়ে যাবে? না, তাও হবে না। কেন হবে না? কারণ প্রত্যেকটা সাহিত্যেরই একটা একটা বৈশিষ্ট্য আছে, যে তার একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে। এই কারণে কবিতাটা এমন হতে হবে, এই কারণে একটা নাটক এমন হতে হবে, এই কারণে একটা প্রবন্ধ এমন হতে হবে। আমি ইচ্ছা করলাম আর লিখে ফেললাম, তাতেই কিন্তু সেটা একটা কাব্য, কবিতা বা নাটক বা গল্প, উপন্যাস হয়ে যাবে না। প্রকৃষ্ট উদাহরণ যদি তোমাদের সামনে আমি দেই, তোমরা বুঝতে পারবা যে আমি যখন তোমাদেরকে প্রশ্ন পড়িয়েছিলাম, তখন তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি। তো দেখো, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল, কিন্তু সেইটা কিন্তু বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস নয়। সেটা কি? সেটা হলো, তিনি উপন্যাস লেখার চেষ্টা করেছেন আলালের ঘরের দুলাল, কিন্তু উপন্যাসের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের বিচারে আলালের ঘরের দুলাল উত্তীর্ণ নয়। সেই কারণে আলালের ঘরের দুলালকে আমরা সার্থক উপন্যাস বলতে পারি না, বা আমরা বলি না। তাহলে সার্থক উপন্যাস কোনটা? সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা, সেই হচ্ছে তোমার দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের লেখা আরো উপন্যাস রয়েছে, কিন্তু বাংলা সাহিত্যে তিনিই প্রথম সার্থক উপন্যাস লিখে খ্যাতি অর্জন করে আছেন। ঠিক দেখো, মহাকাব্য, মাইকেল মধুসূদন দত্তের একটা মহাকাব্য আছে, আমাদের আরো একটা মহাকাব্য আছে, সেটা হচ্ছে মহাশ্মশান। কিন্তু মহাশ্মশানকে কিন্তু আমরা মহাকাব্য বলে আমরা সেইটাকে আখ্যায়িত করি না। কেন করি না? কারণ মহাকাব্য হতে গেলে তার যেমন একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সের বাইরে গেলে আমরা সেটাকে মহাকাব্য বলতে পারি না। তাহলে আজকের প্রবন্ধটা যে কি, সেটা কি তোমরা বুঝতে পেরেছো বাবারা? আমি বিশ্বাস করি তোমরা বুঝবে। সেটা কি? সাহিত্যের রূপ ও রীতি। অর্থাৎ এই প্রবন্ধের মধ্যে একটা সাহিত্য বা একটা কবিতা বা একটা ছড়া কেমন হবে,
তার একটা বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, তার রূপ বা রীতি বা তার নিয়ম কানুন উল্লেখ করা আছে, নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা ছড়া এবং কবিতা, আমি আসলে এই ধরনের একটা প্রবন্ধ আমি হৃদয় দিয়ে তোমাদেরকে ভালোবেসে পড়াই, কিন্তু আমি অনেক সময় নেই, তা তোমাদের জন্য সেটা বেনিফিটেড হয়। কিন্তু আসলে এই ধরনের মাল্টিমিডিয়া ক্লাসে একটু সময় লাগে, এমবি বেশি হয়ে যাবে, সেই জন্য এটাকে কিছু করণীয় থাকে না বাবারা। যাক, যে কথাটা আমি বলছিলাম, দেখো একটা ছড়া এবং একটা কবিতা এর মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। তার মানে ছড়ার এক ধরনের বৈশিষ্ট্য, কবিতার এক ধরনের বৈশিষ্ট্য। তাই এটা কি ধরনের বৈশিষ্ট্য আমি ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপরে তোমরা অন্তত এতটুকু বোঝো যে ছড়ার মধ্যে কিন্তু কোনো কবি বা সাহিত্যিক বা লেখক কোনো মূল কথা বা কোনো আসল কোনো লেসন কিন্তু আমাদের জন্য উপস্থাপন করে না। কিন্তু আমরা যখন কবিতা বলবো, কবিতার মধ্যে মানে দেয়ার ইজ এ লেসন বিহাইন্ড দ্য পয়েন্ট, ওই কবিতার পেছনে আর একটা শিক্ষা থাকে, একটা লেসন থাকে, একটা মূল কথা থাকে। কিন্তু যখন ছড়া বলবো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বকির খা, এর কোনোটাই সত্য কথা না। কিন্তু কেন লিখেছেন? বাচ্চাদের জন্য, ছোট ছোট শিশুদের জন্য, তাদেরকে শিশু ভোলানো বা ছেলে ভোলানো ছড়া এগুলো। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এইগুলোর কিন্তু কোনো অর্থ নাই, কোথাও আগডুম বাগডুমও নাই, আবার ঘোড়াডুমও সাজে না কোথাও। এইভাবে আমরা একটা ছড়ার কথা জানি। তদ্রূপ তাহলে দেখো, ইচ্ছা করলেই কিন্তু একটা কবিতা আমরা লিখতে পারি না। কবিতার মধ্যে একটা কাঠামোগত যেমন থাকতে হবে, ছন্দ, অলঙ্কার, রূপক, উৎপ্রেক্ষা, তারপরে অন্ত মিল থাকতে হবে বা মধ্য মিল বা থাকতে হবে বা আদিতে মিল থাকতে হবে। এরকম করে যে কোনো একটা স্ট্র্যাটেজি মেনটেন করে তারপরে কবিতার মধ্যে একটা আলাদা অর্থ থাকতে হবে, তখন সেটা কবিতা হবে। এই যে আলোচনা তোমাদের সামনে করা হয়েছে, এই আলোচনাগুলোই হলো তোমার সাহিত্য। কোন সাহিত্য? কবিতা কেমন হবে, নাটক কেমন হবে, বা অন্যান্য সাহিত্যগুলো কেমন হবে, সেটাই তোমার আলোচনা করা হয়েছে বলে এই প্রবন্ধটার নাম হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। তারপর রূপ ও রীতি, এটা লিখেছেন হায়াত মাহমুদ। এটা আমরা তার জন্ম পরিচয় দেখি। 1939 সালের 2রা জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলায় মৌড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা ও পেশা কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা শেষে বর্তমানে অবসর জীবন যাপন করছেন হায়াত মাহমুদ। এবং তিনি উল্লেখযোগ্য রচনা গ্রন্থ যেগুলো আছে সেটা আছে যে স্বগত সংলাপ, দুঃখিত, হ্যাঁ, তারপরে প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, বাঙালি বলিয়া লজ্জা নেই, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। তাহলে দেখো, এটা হলো কবি সম্পর্কে, তোমরা বই থেকে মোটামুটি ভাবে জেনে নিবা। সাহিত্য বলতে যথাসম্ভব কোনো লিখিত বিষয়বস্তুকে বোঝায়, সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়। সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত, অথবা এমন কোনো লেখনী যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অথবা যা বিশেষ কোনো প্রকারে সাধারণ লেখনী থেকে আলাদা। মোট কথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা অনুভূতির সৌন্দর্য শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। সাহিত্যের প্রধান লক্ষণ হল সৃজনশীলতা। তো এটা আমরা জানলাম। এখন দেখো, সাহিত্যের রূপ অর্থ হচ্ছে সাহিত্যের শাখা প্রশাখা, তারপরে সাহিত্যের রীতি অর্থ হচ্ছে গঠন কৌশল। তাহলে সাহিত্য দুই প্রকার আছে, একটা পদ্য সাহিত্য, একটা গদ্য সাহিত্য। এই পদ্য সাহিত্যের মধ্যে আছে মহাকাব্য, গীতি, কবিতা, নাটক, আর গদ্য সাহিত্যের মধ্যে ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস। আবার আমরা দেখতে পাচ্ছি নাটকের মধ্যে আছে ট্র্যাজেডি নাটক, কমেডি নাটক, প্রহসন, এবং প্রবন্ধের মধ্যে আছে মন্ময় প্রবন্ধ এবং তন্ময় প্রবন্ধ। এইগুলো আমাদের আলোচনার মধ্যে রয়েছে। কবিতা ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ গদ্যে যা লিখিত হয় তাকে, পদ্যে যা লিখিত হয় তাই হলো কবিতা। কবিতার রূপ ভেদ হলো দুটি, একটা হচ্ছে মহাকাব্য, একটা হচ্ছে গীতি কবিতা। মহাকাব্য যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে রচিত, আর গীতি কবিতা হচ্ছে সংক্ষিপ্ত আকারে কবিতা। এভাবে আছে মহাকাব্য। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য,
যেটা হচ্ছে যে বাল্মীকির রামায়ণ, এটাও একটা মহাকাব্য, আর ব্যাসদেবের মহাভারত, এটাও একটা মহাকাব্য। গীতিকাব্য হচ্ছে, গীতিকাব্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। কবি জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ, সজনবাদিয়ার ঘাটও আরেকটি গীতিকাব্য। নাটক সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে নাটক। নাটক সাহিত্যকে কাব্য সাহিত্য হিসেবে গণ্য করা হয়। কাব্য সাহিত্যের প্রকার অর্থাৎ দৃশ্যকাব্য, শ্রুতিকাব্য বা শ্রব্যকাব্য। নাটক দৃশ্যকাব্য হিসেবে পরিগণিত বা গণ্য। নাটক 5 অঙ্কে বিভক্ত, একটা প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন এবং উপসংহার। তাই যাই হোক, আমি আজকে তোমাদের এই নাটকের এই পর্যন্তই রাখলাম। আমি পরবর্তী দিন অন্য আলোচনাটুক করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা পড়াশোনা করবো। তোমাদেরকে